আমি দুরন্ত তরুণ, আমি অশান্ত জাগ্রত বরুণ, আমি অদম্য দুর্বার, তীক্ষ্ণ তিক্ত নতুনত্বের উন্মাদনায় আমি সিক্ত, আমি মানি না ধৈর্যের বাঁধ, আমি চেতনায় উদ্দাম প্রতিবাদ, আত্মপ্রত্যয়ে আমি সীমাহীন, আমার হাতেই বাজে প্রতিবাদী ঋণ। আমি উত্তাল অশান্ত, মুছে দেব সদাই আছে যা ভ্রান্ত। আমি শানিত ধার উন্মুক্ত তরবারির সম্মুখে জাপাই করি চৌচির। আমি সতেজ প্রাণের স্পন্দন, আমি মানি না কোনো বন্ধন। আমি বীর, আমি প্রতীক চিরশক্তির, আমি দুর্দিনে অগ্রগামী, নিরাশায় আশা আমি দুর্দমনীয় অরুণ বরুণ, আমি চিরতরুণ। আমি চিরতরুণ নিবেদিত প্রাণ, গেয়ে যাই তারুণ্যের জয়গান। তারুণ্যের জয়গান গাইতে চাই আমরা, কারণ তরুণরাই একটি দেশের প্রাণ শক্তি, সেটা তা বারবার প্রত্যেকবার দেখিয়ে দিয়েছে। এই যে বাংলাদেশে অতর্কিতে একটি বন্যা পরিস্থিতির জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন, তরুণরাই কিন্তু সবার আগে এগিয়ে এসেছে। তাই গাই তারুণ্যের জয়গান। আমন্ত্রণ জানাই কেউ স্টিল সকাল 24-এ। আজ রবিবার 10 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 25 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যেখানে বুক সমান পানি ছিল তা হাঁটু অবধি নেমেছে। কমেছে স্রোতের তীব্রতাও, তবে দুর্ভোগ কমেনি। বিশেষ করে সুপেয় পানি এবং খাবার সংকটে জেলার কয়েক লাখ মানুষ। চলছে উদ্ধার এবং মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম। ফেনী থেকে আরও বিস্তারিত জানব আমাদের সহকর্মী আশিকিন প্রিন্সের কাছ থেকে। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা নজিরবিহীন বন্যায় ডুবেছে। ঘটেছে প্রাণহানি, উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ। ষাটোর্ধ্ব রেজিয়া বেগমের নিজের সম্পত্তি বলতে আছে সামান্য ভিটে, তাও তলিয়ে আছে বানের জলে। আশ্রয় নিতে হয়েছে অন্যের বাড়িতে। বিশুদ্ধ পানি, শুকনো কাপড়ের সংকটের পাশাপাশি পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গতি সীমাহীন। আর থইতা কিচ্ছু নেই, খালি আয় তনে এত গইনে কয় আয় চলি এবারে আজ কদিন এলে আয় রয়েছি খানায় আধা নাই রয়েছি দেখতে গেলে। এখন তো এই এতদিন তো টিউবওয়েল তলাই নছিল, এখন তো একটু পানিটা আনছে বিদে পানি নেওয়া যায় কোনো খাওয়ার জন্য আর কি ব্যবহার করতে হবে। তাছাড়া এটা বলার বাহিরে, ফেনীতে এই কন্ডিশন হবে এটা মানে কল্পনার বাহিরে। এখন মোটামুটি আছে, সবাই মানবতার জীবনযাপন করতেছে। শুক্রবার থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। উজানে তেমন বৃষ্টিও হয়নি। এরপরও বেশিরভাগ এলাকায় এখনও কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। আমার মনে হয় পৃথিবী শুরু হয়েছে প্রথমে এরকম হয়েছে, এখন পানি কিছুটা কমতেছে। 1.5 ফুটের মতো পানি কমছে, এখনো কমতির দিকে আছে। তারপরেও ঘর থেকে পানি নামে নাই, অনেক খাওয়া দাওয়ার কষ্ট করতেছে। কিছুই নাই, কোনো মতে মাথা নি কারো বাড়িতে যাই উঠছি, বারান্দার মধ্যে 7 জন নি উঠছি, ঘরের মধ্যে কিছুই নাই, সব বিজি, যা আছিল সম্বল তা একেবারে নিঃস্ব হয়ে গেছে। বন্যার পানি নামতে শুরু করায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে ফেনী সদরে। খুলেছে কিছু দোকানপাট, তবে সবচেয়ে নাজুক পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার পানি কমতে সময় নিচ্ছে। এখনও অনেকে ফিরতে পারেননি নিজ বাড়িতে। কমতে শুরু করেছে বন্যার পানি, তবে সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। ফলে অনেকেই এখন বন্যার পানি ব্যবহার করছে নিত্য নৈমিত্তিক বিভিন্ন কাজে। তাই যারা ত্রাণ দিচ্ছেন সেখানে যাতে প্রচুর পরিমাণে স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়, এই দাবি করছেন স্থানীয়রা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ফেনী। ফেনী থেকে আপডেট দিচ্ছিলাম, আশিকিন প্রিন্স ছিলেন আমাদের সঙ্গে। এবার ফেনী থেকে চোখ সরিয়ে চলুন সরেজমিনে দেখা যাক বন্যার পরিস্থিতি নোয়াখালীতে কতটুকু আপডেট হলো। সুমন ভৌমিক আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। সুমন, শুভ সকাল দিয়ে শুরু করি সব সময় আমাদের সকাল 24। আজকে সকালটা নোয়াখালীর জন্য কতটা শুভ ঠিক বুঝতে পারছি না, যতটুকু দেখতে পাচ্ছি পানি কমতে শুরু করেছে। কতটুকু পানি কমলো এবং ভোগান্তি কতটুকু পৌঁছেছে নোয়াখালীবাসীর, সেই আপডেটটা জানতে চাই আপনার কাছ থেকে।
আসলে পানি গতকালই কমেছে যতটুকু কমার, কিন্তু গতকাল মধ্যরাত থেকে যখন আবার বৃষ্টি শুরু হয়েছে তখন পানির যে পরিমাণ কমার কথা আসলে সে পরিমাণ কমেনি এখন। গতকালের পরে আর আসলে কমতে পারেনি, কারণ বৃষ্টিটা হয়েছে আবার। তো দুর্ভোগের কথা যদি বলি সেটি হচ্ছে আজকে থেকে কিন্তু প্রত্যেকটা অফিসে খোলা রয়েছে, ফলে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা আসবে তাদের অনেক ভোগান্তি তৈরি হবে। কারণ হচ্ছে গাড়িগুলো এখনো ওইভাবে চলছে না, শুধু প্রধান সড়ক ছাড়া যে আভ্যন্তরীণ যেসব অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু গাড়ি চলাচল তেমন একটা নেই। বড় গাড়ি তো চলছেই না, ছোট সিএনজি চালিত অটোরিকশা বা যে অটোরিকশাগুলো আছে সেগুলো চলে না। তাদের কথা হচ্ছে তাদের যে মোটর রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ইঞ্জিনে পানি ঢুকছে, ফলে হচ্ছে তাদের এই ভাড়ার জন্য হাজার হাজার টাকা লোকসান হবে। ফলে অনেকেই গাড়ি বের করছে না। এরকমটা হচ্ছে যে যারা চালক রয়েছে তাদের কথা অনেক 7-8-10 কিলোমিটারও সকাল থেকে, এটা আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে এখানে কয়েকজন লোক এসেছে নারী সহ, তারা অনেক দূর থেকে এসেছে, তাদেরকে হেঁটে আসতে হয়েছে বেশ কয়েক মাইল, এরকমটা তারা বলেছে। আর একটি বড় সমস্যা হচ্ছে সেটি সাপের সমস্যা। আমরা গতকাল থেকে আজকেও সকাল পর্যন্ত অনেকের সঙ্গে কথা বলেছি যে সরকারি যে হাসপাতাল রয়েছে হাসপাতালে কিন্তু সাপে কামড়ের অনেক রোগী এসেছে। পানি বাড়ার কারণে আসলে রাতের বেলায় যে ঘরের মধ্যে পর্যন্ত পানি ঢুকে যায়, ফলে হচ্ছে পানির সাথে যে বিভিন্ন প্রজাতির সাপ, এই সাপগুলো মানুষের ঘরের মধ্যে ঢুকে পড়ছে, সাপে কামড়াচ্ছে, এরকম অনেক খবর আমরা পেয়েছি। আর অপরদিকে আরেকটা দুর্ভোগ হচ্ছে যারা আশ্রয় কেন্দ্রে এসেছে তারা হয়তো খাওয়ার পাচ্ছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তি উদ্যোগে খাওয়া দেওয়া হচ্ছে, কিন্তু যারা আসলে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে যেসব লোকগুলা সেখানে পানিবন্দী অবস্থায় আছে কিংবা ঘর ছেড়ে আসতে চাননি, তারা কিন্তু একটু দুর্ভোগ বেশি পাচ্ছে, বা তাদের খাওয়া বা বাথরুম সহ অন্যান্য যে সমস্যাগুলো জরুরত যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক সমস্যা পড়ছে, বা খাওয়ার পানির ব্যবস্থা অনেকটাই নেই বলা চলে। আমরা বিভিন্ন জায়গায় গতকালও গিয়ে দেখেছি যে কলগুলো রয়েছে ডিপ টিউবওয়েল, সেগুলো কিন্তু অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে, ফলে হচ্ছে তারা সুপেয় পানি পাচ্ছে না। এই ছিল নোয়াখালী থেকে। জি সুমন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপডেট জানানোর জন্য। সুমন ভৌমিকের সঙ্গে কথা বলছিলাম। আমরা জানি যে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী সহ চট্টগ্রাম, ফটিকছড়ি এমনকি কুমিল্লা পর্যন্ত প্লাবিত হয়েছে। কুমিল্লা থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন জাহিদুর রহমান, তার কাছ থেকে জানবো কুমিল্লার বন্যার পরিস্থিতি। জাহিদ, কুমিল্লার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে যদি একটুখানি আপডেট দিতেন। সেখানে পানি কি আসলে কমতে শুরু করেছে, কিংবা সেখানকার মানুষের আসলে কি পরিস্থিতি, তারা কতটুকু ভোগান্তিতে ভুগছে? তাসনুবা, যদি বলি যে আসলে গোমতী নদীর পানি কমেছে, এটা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে, কিন্তু বাস্তবিক অর্থে এই নদীর পানি যখন লোকালে প্রবেশ করছে তখন কিন্তু পর্যায়ক্রমে একের পর এক যে গ্রামগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এবং আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে আসলে গত 3 দিন আগে যখন বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকা দিয়ে ভাঙ্গন তৈরি হয়, সেটাও কিন্তু ছিল 30 থেকে 40 ফুটের এলাকা, কিন্তু সেটা এখন বৃদ্ধি পেয়ে পানির যে স্রোত সে কারণে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেটা 300 ফুট পর্যন্ত হয়েছে। এবং এই ভাঙ্গন দিয়ে যেটুকু পানি লোকালয়ের দিকে প্রবেশ করেছে গত 3 দিন ধরে, সেটা কিন্তু পানির যেই গতিধারা সেটা দেখেছি যে আপনার 2টি উপজেলা পর্যন্ত কিন্তু ছড়িয়ে পড়েছে। যেটা বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছিল সেটা কিন্তু গতকালকে ব্রাহ্মণপাড়া উপজেলাও কিন্তু ছাড়িয়ে গেছে। তো এক্ষেত্রে বলা যায় যে আসলে পানি যদিও নদীতে কমেছে কিন্তু লোকালয়ে কিন্তু পানি বেড়েছে, এবং গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু অনেকটা গৃহহীন হয়ে পড়েছে। এবং যারা পানিবন্দী হয়ে আটকা পড়েছেন তারাও কিন্তু আসলে কেউ কেউ উদ্ধার হয়ে নিরাপদ আশ্রয়ের কেন্দ্র যেগুলো নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে, এসব এলাকায় অবস্থান নিয়েছেন। আবার অনেকে কিন্তু দেখা যাচ্ছে এখনো বাড়িঘরে আটকা পড়ে আছেন। এবং যারা আইন শৃঙ্খলা সদস্য বা ত্রাণ সহায়তাকারী তারাও কিন্তু সেখানে যেতে অনেকটা বিপাকে পড়েছেন, কারণ আসলে স্পিড বোট বা নৌকা ছাড়া তো সেখানে আসলে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। কারণ দেখা যাচ্ছে যে আসলে সেখানকার যে চিত্র, ত্রাণবাহী যে গাড়িগুলো আছে তারা আসলে যথাযথভাবে সেখানে পৌঁছাতে পারছেন না। এটা যেমন সমস্যা তৈরি হয়েছে, পাশাপাশি পানি সংকটও কিন্তু রয়েছে। সাধারণ মানুষ কিন্তু সেখানে পানি সংকট এবং খাদ্য সংকট দুইটাই কিন্তু রয়েছে, যে কারণে আসলে তারাও চাচ্ছেন যে সেখানে যেন তাদের খাদ্য এবং পানি সরবরাহ করা হয়, এটাই হচ্ছে তাদের চাওয়া। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। তাসনুফা, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবারে জাতীয় দৈনিকগুলোর দিকে একটুখানি চোখ বলে দিতে চাই। চলুন আপনাদেরকে জানিয়ে দিই সংবাদ শিরোনামগুলো আজকের।
পড়ছে সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। বন্যা পরিস্থিতি নিয়েই সংবাদ শিরোনাম স্বভাবতই। ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে, মৃতের সংখ্যা বেড়ে 18, ক্ষতিগ্রস্ত 50 লাখ মানুষ। ইনসার্টে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি আসলে ফেনীর আশ্রয় কেন্দ্র থেকে তোলা। এখন তার স্কুলে থাকার কথা, কিন্তু সর্বনাশা বন্যার কারণে নেমে পড়তে হয়েছে জীবনযুদ্ধে। শনিবার লাইফ জ্যাকেট পরে ত্রাণ সংগ্রহের পর ফেনীর আশ্রয় কেন্দ্রে ফিরছে শিশুটি। এদিকে বিচারপতি মানিকের গ্রেপ্তার নিয়ে কৌতূহল কারাগারে। সিলেটের আদালতে হাজির করা হলে হেনস্থা। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে শনিবার সিলেটের আদালতে হাজির করা হয়। এ সময় অনেকে তার উপর ডিম এবং জুতা ছুঁড়ে মারেন। পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, জনপ্রশাসনে অস্থিরতা বিশৃঙ্খলা, সচিবালয়ে পদোন্নতি পদায়ন কেবল প্রশাসন ও পুলিশ ক্যাডারে, নজর নেই বাকি 24টিতে। এই ছিল সমকাল। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। প্রথম আলোতে বন্যা পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি সংবাদ শিরোনাম থেকে চোখ এড়িয়ে একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। জয়ের স্বপ্ন নিয়ে শেষ দিনে বাংলাদেশ, খেলাধুলা প্রসঙ্গ। রাওয়ালপিন্ডি টেস্ট চতুর্থ দিনের শেষে পাকিস্তানের আর্ন হচ্ছে 448, 6 উইকেটে 10 ওভারে, এবং বাংলাদেশ 565। নিহত শিশু কিশোরের সংখ্যা বেড়ে 89, মৃত্যু বিশ্লেষণ। 79 শিশু কিশোরের শরীরে ছড়রা ও প্রাণঘাতী গুলির চিহ্ন। যানবাহন ও স্থাপনায় দেয়া আগুনে মৃত্যু 9 জনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছবি। এই ছিল প্রথম আলো। চলে যাচ্ছি কালের কণ্ঠে। প্রধান উপদেষ্টা, এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবিলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবিলায় সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। সরকারের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে সংলাপ চাইলেন ফখরুল। এদিকে বন্যা দুর্গতদের মধ্যে 25,000 প্যাকেট ত্রাণ দিয়েছে বসুন্ধরা। পড়ছে ইত্তেফাক। বন্যা এখনো বিদ্যুৎহীন 9.25 লাখ গ্রাহক। নগদ টাকা উত্তোলন, পে অর্ডার নগদায়নের সংকট, সারা দেশে এসালমের ব্যাংক। আড়ি পাতাকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনতে হবে, নাগরিক সংলাপে বক্তারা। এনজিওদের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যোগে এক হলে কাজটা সহজ হবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বশেষ পত্রিকা বণিক বার্তা পড়ছি। বণিক বার্তার প্রথম সংবাদ শিরোনাম, বানোয়াট পরিসংখ্যানের প্রধান পরিকল্পনাকারী লোটাস কামাল। জাতিসংঘ কনভেনশনে ভোট দিলেও আইনের পক্ষে আজও অনুস্বাক্ষর করেনি বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারকে যে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে বললেন জন ড্যানিলো ভিস। এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 1.5 কোটি মানুষ, মৃত্যু বেড়ে 18। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ আবার চালু হয়েছে মেট্রো রেল। যাত্রী নিয়ে চলাচল করছে রাজধানীর উত্তরা থেকে মতিঝিলে। তবে আপাতত থামবে না মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে। গেল কয়েকদিন ধরে মেট্রো রেল চালু করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ধর্মঘট শেষে কাজে ফিরেছেন ডিএমটি সেলের কর্মীরাও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গেল 18 জুলাই মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেদিনই বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল চলাচল। ঢাকাবাসীর জন্য সুখবর, মেট্রো রেল আবারও চালু হয়েছে। সবাই সুযোগ সুবিধা মতো নিজের কাজের পরিকল্পনা করে বেরোবেন, তেমনটাই প্রত্যাশা। এবারে কেওএসটির সকাল 24 থেকে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে আরও আয়োজন।
বিরতি শেষে স্বাগত আরও একবার। আপনারা দেখছেন কেওয়াই স্টিল সকাল 24 অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই আবহাওয়ার তথ্য। আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস জানাবো, সেই সঙ্গে জানিয়ে দেব গত 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 33.4, সর্বনিম্ন 26। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 26.8। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 31.7, সর্বনিম্ন 25.8। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 32, সর্বনিম্ন 26.2। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 24.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে 35 ডিগ্রি সেলসিয়াস। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল আবহাওয়ার খবরাখবর। প্রিয় দর্শক, গত এক সপ্তাহের বন্যা পরিস্থিতিতে আমরা যতটা জেনেছি দেশের দক্ষিণাঞ্চল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা খাগড়াছড়ি বা এর আশেপাশের যে এলাকাগুলোর চিত্র, পাহাড়ি অঞ্চলের চিত্র, সেই চিত্রটাও কিন্তু অনেকটা একই রকম। বন্যায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ি। খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো, কেননা এক সপ্তাহের বন্যায় গত 2 থেকে 3 দিন ধরে পানি কমতে শুরু করেছে সব অঞ্চলেই। তবে বন্যা পরবর্তী সমস্যাগুলোই কিন্তু প্রকট। চলুন জেনে আসি বর্তমানের খাগড়াছড়ির পরিস্থিতি। আমাদের মানিক জানতে চাই যে খাগড়াছড়িতে পানি কতটুকু কমলো এবং বন্যা পরবর্তী সময় আমরা জানি যে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, সেই সঙ্গে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়, শুকনো খাবারের অভাব দেখা দেয়, স্যানিটেশনের সমস্যা থাকে। সব কিছু মিলে খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি আসলে কি? বন্যা দুর্গত মানুষরা কিভাবে জীবনযাপন করছেন? দেখুন, যে গেল যদি বলি 3 মাসের মধ্যে কিন্তু 4 বার বন্যা হয়েছে খাগড়াছড়িতে। শেষ বন্যা হলো মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, অর্থাৎ গেল সপ্তাহে। সেই বন্যার পানি নামতে শুরু করেছে শুক্রবার থেকে, কিন্তু পানি নামতে শুরু করেছে। আমরা দেখেছি জেলার সদর, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, তারপর হচ্ছে এইদিকে রামগড়, দিঘিনালা এবং এই যদি আমি বলি জেলা সদর, পানছড়ি, মহালছড়ি, রামগড় এবং হচ্ছে মাটিরাঙ্গায় পানি কিন্তু পুরোপুরি নেমে গেলেও কিন্তু এখনো কিছু কিছু এলাকায় পানি আছে বলে আমরা খবর পাচ্ছি। যেমন দিঘিনালার মেরুং অংশটিতে, অর্থাৎ যেটি হচ্ছে মাইনী নদীর নিচুর ভাটি অঞ্চল, সেই ভাটি অঞ্চলে কিন্তু এখনো কিছু কিছু গ্রামে পানি আছে বলে আমরা কিন্তু বিভিন্নভাবে খবর পাচ্ছি এবং আমরা দেখেছি ওইভাবে এইরকম কিছু চিত্র, যে সড়কের পাশে পানি জমে আছে কিংবা যে বিল, ডোবা, সেখানেও কিন্তু পানি জমে আছে এবং ভাটি অঞ্চলে পানি আছে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে এই বন্যা পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি কিংবা হচ্ছে ত্রাণ, বিশুদ্ধ পানির বিষয়টি, এই আসলে যে বন্যার পরপরই কিন্তু এই সংকটগুলো কিংবা এই চাহিদাগুলো কিন্তু বরাবরই দাঁড়িয়ে যায়। খাগড়াছড়িতে প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যক্তি উদ্যোগে এবং বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি ছাত্র পরিষদ, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং অন্যান্য দলের পক্ষ থেকে কিন্তু
যে ত্রাণ সহায়তা সেটি কিন্তু করা হচ্ছে আমরা দেখছি। তবে এরপরে কিন্তু অনেকটা চাহিদা থেকে যাচ্ছে এবং বিশুদ্ধ যে খাবারের পানি, এমনি ত্রাণ, এই সবের কিন্তু এখনো কিন্তু সংকট আছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, মানুষ কথা বলাবলি করছে, কিংবা যখন আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি তখন কিন্তু মানুষ এই ধরনের কথাগুলো বলছেন। এর পাশাপাশি স্যানিটেশনের কিন্তু যেসব দুর্গম এলাকায় রয়েছে সেখানেও কিন্তু অনেক বসতবাড়ি ভেঙে গেছে, মানুষের নিত্য প্রয়োজন অনেক জিনিস কিন্তু নষ্ট হয়ে গেছে। সে কারণে কিন্তু এই সংকটটা কিন্তু মোটা আকারে দেখা দিয়েছে। এবং পাশাপাশি যদি আমি বলি, এই যে গেল সপ্তাহের যে বন্যা, সেই বন্যায় কিন্তু খাগড়াছড়ির গ্রামীণ অবকাঠামো, বিশেষ করে সড়ক, সেতু, তারপর হচ্ছে রাস্তাঘাট, অলিগলি, এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি এবং মৎস্য সেক্টরের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আমি গতকাল কৃষি সম্প্রসারণের সাথে কথা বলেছি, তারা বলেছেন প্রায় ৬,১০০ পরিবারের মতো কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন আউশের বীজতলা, ধান ক্ষেত তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পাশাপাশি যে গ্রীষ্মকালীন সবজি ক্ষেত সেটিও কিন্তু নষ্ট হয়েছে। সব মিলে বলা চলে এই যে শেষ বন্যায় কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বিভিন্ন সেক্টর তারা কিন্তু ক্ষতি নিরূপণের কাজ করছে। তালিকা তৈরি করে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এখন যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো যাতে ত্রাণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। মানিক, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপডেট জানানোর জন্য। এই ছিল খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে আজকে বন্যা দুর্গত এলাকা সেগুলোর আপডেট দেবারই চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, 2024 সাল গত জুলাই মাসে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আগস্টে আমরা প্লাবিত হয়েছি বন্যায়। সবকিছু মিলিয়ে সবথেকে নাজুক দুটো সময়তেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত করা গেছে সবখানেই, এবং সকলে একটা কথাই শুধু বলছেন যে এমন বাংলাদেশই আমরা চেয়েছিলাম, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একে অন্যের জন্য কাজ করবে। এই বাংলাদেশের প্রত্যাশা আমরা সবসময় দেখি এবং এভাবেই যেন অটুট থাকে আমাদের সামগ্রিক বন্ধন। ভালো থাকবেন সবাই, শুভ সকাল আরও একবার।